তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যর্পণ বা ফিডব্যাক। তো প্রথমে ফিডব্যাকের আসার আগে আমরা আসি প্রথমে বিবর্ধক। তো বিবর্ধক কি করে আমরা জানি, সেটা কি করে ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়, বিবর্ধিত করে, বা হচ্ছে অনেক সময় কারেন্টটাকে বাড়িয়ে দেয়। তো এখানে ভোল্টেজ বিবর্ধক দেখানো হয়েছে। তো এটা কি করছে, এখানে একটা ইনপুট ভোল্টেজ আমরা দিয়েছি, সেই ইনপুট ভোল্টেজটাকে কি করেছে, বিবর্ধিত করেছে এবং আউটপুটে একটা ভোল্টেজ দিয়েছে। তো এখানে এই যে বিবর্ধক যেটা আছে তার বিবর্ধাঙ্ক, অর্থাৎ সেটাকে এ দিয়ে চিহ্নিত করা আছে। তো এখানে আমি কি করেছি, ইনপুট ভোল্টেজ দিয়েছি ভি সোর্স, এস ভি সোর্স ইনপুট ভোল্টেজ, আর একটা আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি ও যেটা বা ভি জিরো আউটপুট ভোল্টেজ। তাহলে বিবর্ধাঙ্ক যেহেতু এ, তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট লিখবো আমি, অর্থাৎ ভি সোর্স লিখলাম আমি। তাহলে এটা হচ্ছে বিবর্ধাঙ্ক, একটা বিবর্ধক যেটা কি করছে, ভোল্টেজটাকে বিবর্ধিত করে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে বিবর্ধক। এবং এখানে বিবর্ধাঙ্ক এ সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট, তাহলে এখানে ভি জিরো সমান এ ভিএস আমি পেলাম। এবার কি করলাম, যদি আমরা এই যে আউটপুটের যে ভোল্টেজ যেটা আছে তার কিছুটা অংশকে যদি আবার ইনপুটে দিই, তাহলে সেইখানে কি হবে, ইনপুট তো ছিল, সাথে সাথে আর একটা এলো, সেটা কি হবে, বিবর্ধিত হয়ে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে ফিডব্যাক। তো ফিডব্যাক আমরা যদি সাধারণভাবে আসি, তাহলে কোনো কখনো কিছু জিনিস যদি আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর সেটা সম্বন্ধে আমরা কোনো একটা কমেন্ট করি, সেই জিনিসটা ভালো না খারাপ, বা আরও যদি ভালো করতে হয়, সেটাকে আমরা বলি ফিডব্যাক। অর্থাৎ আমাদের যে কমেন্ট থাকে বা আমাদের মতামত যেটা থাকে সেটা আমরা ফিডব্যাক বলি। কোনো একটা জিনিস ব্যবহার করলাম, সেটা খাবার হোক বা অন্যান্য জিনিস হোক, যে হতে পারে বিভিন্ন জিনিস যেটা আমরা পেলাম, ব্যবহার করলাম, ব্যবহার করার পর যখন আমরা দেখছি এটা ভালো না খারাপ বা এটাকে আরও কীভাবে উন্নত করা যায়, সেই জিনিসটা, সেই কমেন্টগুলি হচ্ছে ফিডব্যাক। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এই যে ইনপুট যেটা পেলাম, এই ইনপুটটা আবার কী হচ্ছে, এই আউটপুট যেটা পাচ্ছি আমরা, এই আউটপুটের কিছুটা অংশ কী হচ্ছে, ইনপুটে দিচ্ছি, এ কী করছে, আরও একটা ভালো জিনিস বের করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক। তাহলে এখানে কি হচ্ছে, এই যে আউটপুটের একটা ভোল্টেজ আছে, এটা আমরা পাচ্ছি, তার কিছুটা অংশ কী করছে, সেই ইনপুটে নিয়ে আসছে, দিয়ে সেটাকে আবার বিবর্ধিত করে দিচ্ছে। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক। তার জন্য এখানে বলা হচ্ছে যে কোনো বিবর্ধকের আউটপুটের সংকেতের একটি অংশকে যদি ইনপুট সংকেতের সাথে যুক্ত করা আছে, আউটপুটের সংকেতকে ইনপুটে যুক্ত করা হয়, তবে একটি ফিডব্যাক বা প্রত্যাবর্তন বর্তনী তৈরি হয়। ফিডব্যাক পদ্ধতির সাহায্যে বিবর্ধকের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। এবার কি করছে, এই যে চিত্র দেখানো হচ্ছে, এখানে পি আর কিউ দুটো বিন্দু, এখানে কি করছে, এই দুটোর বিভবকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যে আউটপুট ভোল্টেজটা ভি জিরোর একটা অংশ, ভি জিরো একটা অংশ যদি ভি জিরোর মানটা 5 ভোল্ট হয়ে থাকে, তাহলে তার একটা অংশ অর্থাৎ 2 ভোল্ট বা 3 ভোল্ট বা 1 ভোল্ট হতে পারে, সেরকম জিনিস, কিন্তু পুরোপুরি 5 নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে একটা অংশকে কি করা হচ্ছে, ফিডব্যাক বর্তনীর মধ্যে দিয়ে আবার ইনপুটে ফিরে আসে, তাহলে এখান থেকে যে আবার এই ফিডব্যাক বর্তনী এর সাহায্যে ইনপুটে ফিরে আসে, এই ঘটনাকে প্রত্যর্পণ বা ফিডব্যাক বলা হচ্ছে। এখানে যে বিটা ভি জিরো বলা আছে, এই যে আউটপুট ভোল্টেজ তার একটা অংশ বিটা ভি জিরো, এই যে বিটাটাকে বলা হচ্ছে ফিডব্যাক অনুপাত বা ফিডব্যাক রেশিও বলা হচ্ছে। এই বিটার মানটা অবশ্যই কম, কেন, কারণ ভি জিরোর একটি অংশ বলেছে, তাহলে একটা অংশ যদি হয়ে থাকে, এটা যদি 5 ভোল্ট হয়ে থাকে, তাহলে কি হবে, তার একটা অংশ অবশ্যই 5 ভোল্ট হবে না, তাহলে কি এর সাথে কি করতে হবে, এই যে বিটা যেটা গুণ আছে, সেই গুণটা অবশ্যই বিটাটা কি হবে, একটা একের থেকে কম, একটা ভগ্নাংশ টাইপের হবে, একের থেকে কম হবে, ঠিক আছে, সেটা মানে মনে রাখতে হবে, একের থেকে কম। তাহলে এই জিনিসটা কি করবে, এখানে ইনপুটে আসবে, এই যে জিনিসটা, এই ঘটনাটাই হচ্ছে ফিডব্যাক বলা হচ্ছে। বিটার মানটা সবসময় 1, বিটার মানটা সবসময় হচ্ছে 1-এর থেকে কম, অর্থাৎ 1-এর থেকে কম। এখানে ভি জিরোটা যা হবে, এখানে যেটা বিটা যেটা আমরা পাচ্ছি সেটা 1-এর থেকে কম হবে, এবং এখানে তার একটা অংশ, ভি জিরোর একটা অংশ কী হবে, ইনপুটে আসছে। এরপরে কি হচ্ছে, আবার বিবর্তিত হচ্ছে, কীভাবে বিবর্তিত হচ্ছে, তাহলে কি হলো, প্রথমে শুধুমাত্র সোর্স ছিল, আউটপুট ছিল, এরপরে কি হচ্ছে, ফিডব্যাক বর্তনী যুক্ত করে দিলাম, ফিডব্যাক বর্তনী যুক্ত করে দিলে এর একটা অংশ বিটা ভি জিরো কী হচ্ছে, ইনপুটে এলো, ইনপুটে চলে এলো, তাহলে আগে ছিল ভিএস, এখন আবার কি হচ্ছে, বিটা ভি জিরো চলে এলো, তাদেরকে আবার বিবর্তিত হবে। তাহলে আমরা দেখবো, তাই সেই ক্ষেত্রে সমীকরণটা কেমন হবে সেটা আমরা দেখবো। তাহলে ফিডব্যাক বর্তনীর ক্ষেত্রে আবার যে বিবর্ধাঙ্ক সেটা কীরকম হবে সেটাও আমরা দেখবো। তাহলে এক্ষেত্রে যদি দেখি যে বিবর্ধক বর্তনীর কার্যকর ইনপুট ভোল্টেজটা কত হবে, তাহলে প্রথমে ছিল ভি সোর্স আর ভি আউটপুট, এবার কি হচ্ছে, আউটপুটের কিছুটা একটা ভোল্টেজ কিছু ইনপুটে যুক্ত হয়েছে, কত পরিমাণ, বিটা ভি জিরো, তাহলে কি হবে, কার্যকর ইনপুট ভোল্টেজটা হচ্ছে ভি সোর্স প্লাস বিটা ভি জিরো, এই দুটো যোগ হয়ে গেল ইনপুটটা। এবার আউটপুট ভোল্টেজটা কি পাবো আমি, এ ভি জিরো ভিআই, কারণ কি, এটা হচ্ছে বিবর্ধাঙ্ক, বিবর্ধকের বিবর্ধাঙ্ক সেটা আমরা পেয়েছি, তাহলে কি একটা সমীকরণ আমরা পেলাম যে ভি জিরো সমান হচ্ছে এ ভিএস, এখন কি ভিএস এর জায়গায় কি হয়েছে, ভি আই হয়ে গেছে, তাহলে সেই ভি আইটা বসিয়ে দিলাম, কোথা থেকে পেলাম আরেকবার দেখি ছবিটা,
এই যে যখন শুধুমাত্র বিবর্ধকটা ছিল, শুধুমাত্র বিবর্ধকটা ছিল এস মানে হচ্ছে ভি জিরো বাই ভিএস, অর্থাৎ ভি জিরো সমান হচ্ছে এ ভিএস, ভি সোর্স অর্থাৎ ইনপুটে যেটা দিয়েছিলাম। এখন সেক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে একটা সোর্স এখানে চলে গেছে, এখান থেকে একটা কিছু পরিমাণ ভোল্টেজ এখানে চলে গেছে, তাহলে ভিএস ছিল, সাথে সাথে বিটা ভি জিরো যোগ হলো ভি ইনপুট, এর মধ্যে দিয়ে বিবর্ধিত হবে, তাহলে এ হচ্ছে বিবর্ধাঙ্ক, তাহলে আমরা কি লিখবো, ভি আউটপুট সমান হচ্ছে এ ইন্টু ভিআই লিখবো, ভি আউটপুট সমান এ ইন্টু ভিএস, ভি এস এর জায়গায় কি হবে ভি আই লিখবো আমরা, সেটা এখানে লেখা আছে। তাহলে সেটা এখানে কি হচ্ছে আমরা লিখেছি, ভি আউটপুট সমান হচ্ছে এ ভিআই, ভিআই এর মানটা কত এটা বসিয়ে দিলাম, গুণ করে দিলাম, গুণ করার পর এই জিনিসটা আমার এলো ভি জিরো, এটা কি করলাম বাম পাশে নিয়ে এলাম, ভি জিরো যেগুলো ছিল টার্ম সাথে যুক্ত ছিল সেগুলো নিয়ে এলাম, তারপরে কি করছি ভি জিরো কমন নিয়ে নিচ্ছি, ওয়ান মাইনাস এ বিটা সমান হচ্ছে এ ভিএস, ভি আউটপুট বাই ভিএস, তাহলে এ বাই ওয়ান মাইনাস এ বিটা। এবার দেখো এই যে জিনিসটা ফিডব্যাক সমন্বিত বিবর্ধক বর্তনীর যে কার্যকর বিবর্ধন, আগেরটা ছিল শুধুমাত্র কিসের বিবর্ধকের বিবর্ধন, এক্ষেত্রে বি আউটপুট বাই বি ইনপুট যেটা সোর্স এ বাই ওয়ান মাইনাস এ বিটা পেলাম, এটাকে বলা হচ্ছে এ এফ দিয়ে চিহ্নিত করা আছে, এবং এই এফটা হচ্ছে ক্লোজ লুপ গেন, শুধুমাত্র এ যেটা ছিল সেটাকে বলা হচ্ছে ওপেন লুপ গেন বা মুক্ত লুপ বিবর্ধন, আর এটা হচ্ছে ক্লোজ লুপ গেন বা বদ্ধ লুপ বিবর্ধন, আর এ বিটা যেটা বলা হচ্ছে এটাকে হচ্ছে লুপ বিবর্ধন বলা হচ্ছে, লুপ গেন বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে ফিডব্যাক আর বিবর্ধক দুটো একসাথে কি একটা বর্তনী তৈরি করেছিল, এই যে বর্তনীটা এর কার্যকর যে বিবর্ধাঙ্ক সেটা হচ্ছে এ বাই ওয়ান মাইনাস এ বিটা, আর শুধুমাত্র যখন বিবর্ধক ছিল সেটা হচ্ছিল এ, শুধুমাত্র কি ছিল এ পাচ্ছিলাম আমরা, এক্ষেত্রে কি পেলাম এ বাই ওয়ান মাইনাস এ বিটা। এবার এই জিনিসটা অর্থাৎ এ এফ সমানে এ বাই ওয়ান মাইনাস এ বিটা পেয়েছি, এটার বিভিন্ন মানের উপর, অর্থাৎ এটার উপর বিভিন্ন মানের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ফিডব্যাক তৈরি হয়, যেমন আসছে প্রথমে নেগেটিভ ফিডব্যাক বা ঋণাত্মক ফিডব্যাক, সেটা কি, এবার যদি এই যে লুপ বিবর্ধন এ বিটা যেটা আমরা লুপ বিবর্ধন এ বিটা যেটা পেলাম, এটার মান যদি কি হয় বাস্তব এবং ঋণাত্মক, বাস্তব আর ঋণাত্মক যদি হয়, তাহলে এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি পাবো আমরা, ঋণাত্মক যদি হয় এ বাই ওয়ান প্লাস সামথিং পাচ্ছি, তার মানে কি এ এফটা কী হবে ছোট হয়ে যাবে, এ এফটা ছোট হয়ে যাবে, কারণ এটাকে আমি ভাগ করে, এটাকে ভাগ করে আমি এ এফটা পাচ্ছি, তাহলে অবশ্যই কি এ এফটা ছোট কার থেকে, এর থেকে, যদি কি হয় এ বিটা যেটা আছে সেটা বাস্তব এবং ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঋণাত্মক হলে ওয়ান মাইনাস এ বিটা এটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, একের থেকে বেশি, একের থেকে বেশি হয়ে গেলে অবশ্যই এফটা বড় এটা ছোট হয়ে গেল, তাহলে এই ধরনের যে জিনিসটা পায় সেটাকে বলেছে নেগেটিভ ফিডব্যাক বলা হচ্ছে। ঠিক আছে, এই ধরনের ফিডব্যাকের ফলে কি হচ্ছে, বিবর্ধকের স্বকীয় বিবর্ধাঙ্ক এর সাপেক্ষে কার্যকর বিবর্ধাঙ্ক যেটা আছে এফ এর মান অপেক্ষাকৃত কম হয়, তাহলে এফ এর মানটা কম হয়, এই জন্য বলা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক। তো এই ঋণাত্মক ফিডব্যাকের কিছু সুবিধা আছে, কিরকম সুবিধা, ঋণাত্মক ফিডব্যাকটা সব থেকে বেশি ব্যবহৃত হয় কেন, সুবিধা কি, বিবর্ধাঙ্কে একটি সুস্থির মানে রাখা সম্ভব, বিবর্ধাঙ্ককে একটি সুস্থির মানে রাখা সম্ভব হয়, ইনপুট সংকেতের সাপেক্ষে আউটপুট সংকেতের বিকৃতি দূর করা যায়, ইনপুট সংকেতের সাপেক্ষে আউটপুট সংকেতের বিকৃতি সেটা দূর করা যায়, তারপরে বিবর্ধকের অভ্যন্তরীণ অপস্বর যেগুলো নয়েজ বলা হচ্ছে, নয়েজ, ঠিক আছে, নয়েজ হ্রাস করা সম্ভব হয়, নয়েজ বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কম্পাঙ্ক মিশ্রিত থাকে বিভিন্ন ধরনের, সেই জিনিসগুলো কি হচ্ছে দূর করা যায়, আরেকটা কি কার্যকর পরিবেশ বৃদ্ধি করা যায়, এসব সুবিধার জন্য কি হচ্ছে ঋণাত্মক ফিডব্যাকটাই ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক, যদি কি হয় এ বিটের মানটা বাস্তব ধনাত্মক এবং এক অপেক্ষা কম হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান মাইনাস এ বিটাটা একের থেকে কম হবে, ঠিক আছে, একের থেকে কম হবে, তাহলে এফটা সেক্ষেত্রে বড় হবে, এই ধরনের বিবর্ধককে বলা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক। এক্ষেত্রে কি বলছে, এর ফলে বিবর্ধকের স্বকীয় বিবর্ধাঙ্ক এর সাপেক্ষে কার্যকর বিবর্ধক এফ এর মান বেশি হয়, একে বলা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক ফিডব্যাক বলা হচ্ছে, ধনাত্মক ফিডব্যাক বলা হয়। বলছে সাধারণত বিবর্ধক ও ফিডব্যাক বর্তনীগুলিতে আবেশক বা ধারকের মতো প্রতিক্রিয়াধর্মী উপাদানগুলিকে ব্যবহার করে, প্রতিক্রিয়াধর্মী উপাদানগুলিকে ব্যবহার করা হয়, ফলে এ এবং বিটা উভয় বাস্তব রাশি না হয়ে জটিল রাশিতে পরিণত হয়, কারণ এসব ধরনের যে ফিডব্যাক বর্তনী যেগুলো তৈরি করা হচ্ছে সেখানে কি করে অনেক সময় আবশ্যক এবং ধারক ব্যবহার করা হয়, তো আবেশক এবং ধারক ব্যবহার করলে আমরা যদি এসি বর্তনী অল্টারনেটিং কারেন্ট যেগুলো পড়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে এসব জিনিস ব্যবহার করলে অনেক সময় জটিল রাশি আসে, জটিল রাশি আসে, তো জটিল রাশি আসার জন্য সেখানে একটা ফেজ ফ্যাক্টর বলে জিনিস থাকে, সেই ফ্যাক্টরগুলো কি হচ্ছে এখানেও উপস্থিত হয়ে যায়, কারণ যদি সেই ক্ষেত্রে আবেশক ধারকের যে সার্কিট যেগুলো আছে সেগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে দেখা যাবে সেখানে একটা ফেজ ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে,
তাহলে যেহেতু এখানে ফিডব্যাক বর্তনী তৈরি করা হচ্ছে, সেখানে কি করছে, আবেশক ধারক ব্যবহার করছে, এই জন্য কি হচ্ছে, এখানে একটা ফেজ ফ্যাক্টর বলে উপস্থিত থাকে। এরপর যেটা আসবে মোস্ট ভাইটাল জিনিস, যে বার্থহাউজেন ক্রাইটেরিয়া, বার্থহাউজেন শর্ত বলা আছে। এবার এ বিটা যেটা আমরা পেলাম, এই এ বিটাটা যদি কি করা হয়, 1 হয়ে যায়। কখন 1 হবে, যদি আমরা বিবর্ধক এবং ধনাত্মক ফিডব্যাক বর্তনীর যে উপাদান আছে সেগুলোকে এমনভাবে নির্বাচন করেছি, দেখা যাচ্ছে এ বিটার মানটা 1। এ বিটার মানটা কখনো কি হচ্ছিল, কম হচ্ছিল, কখনো ধনাত্মক হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে একের থেকে কম এরকম জিনিস হচ্ছিল। এক্ষেত্রে কি হচ্ছে, 1। এ বিটার মানটা কি হচ্ছে, 1 যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই যে শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, বিবর্ধক এবং ধনাত্মক ফিডব্যাক বর্তনীর যে উপাদান সেগুলিকে খুব সুন্দরভাবে নির্বাচন করতে হবে। নির্বাচন করার ফলেই কিন্তু আমি এই জিনিসটা পাবো। এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এ এফটা কত পাবো, তাহলে আমরা কি এ বাই 1 মাইনাস এ বিটা জানি, এ বিটার মানটা 1 যদি বসিয়ে দিই, এ বাই 0 তার মানে কি ইনফিনিটি। তাহলে এর মানেটা কি, এফটা আমি ইনফিনিটি পাচ্ছি, অর্থাৎ কোনো রকম বাহ্যিক ইনপুট সংকেত ছাড়াই, ঠিক আছে, আউটপুট একটা সুনির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট আউটপুট সংকেত আমরা পাচ্ছি। তাহলে বাহ্যিক কোনো পরিমাণে ইনপুট দিচ্ছি না, অথচ দেখা যাচ্ছে আউটপুট পাচ্ছি। কি পাচ্ছি, সেটা কিন্তু একটা সংকেত, মনে রাখতে হবে, সেটা কিন্তু কোনো ভোল্টেজ নয়, কিন্তু সেটা একটা সংকেত। বলছে এই ব্যবস্থাটাকে স্পন্দক বা প্রকম্পন বলা হয়, স্পন্দক বা প্রকম্পন। এখানে একটা জিনিস মনে হতে পারে, তাহলে শক্তির নিত্যতা সূত্র তো এখানে তাহলে ফেল করে যাচ্ছে, কিন্তু আদতে না। বলছি এখানে ইনপুট ছাড়া যে আউটপুট যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র সংকেতের ক্ষেত্রে প্রযোজ্য, এবার দেখো এই ক্ষেত্রে যেটা পাবো আমরা, সেটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের একটা স্থায়ী পরিবর্তী ভোল্টেজ আমরা পাবো, এবং সেই ক্ষেত্রে কি ইনপুটে কিন্তু একটা শক্তি সরবরাহ আমাদের করতেই হবে, ঠিক আছে, অর্থাৎ উৎসকে আমাদের যোগ করতেই হবে, সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ এই যে পুরো যে সার্কিট যেটা আছে সেখানে কিন্তু আমাদের সোর্স ইনপুট ভোল্টেজ অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে যে শর্তটা আমরা বলছি সেটা কিন্তু একটা সংকেত, ঠিক আছে, পুরো সার্কিটটাকে চালু করার জন্য অর্থাৎ ইনপুট ভোল্টেজ অবশ্যই দিতে হবে, আউটপুটে যদি আমরা ভোল্টেজ পেতে পারি। এক্ষেত্রে কি বলছে, যে কোনো রকম আমি ইনপুট দিচ্ছি না, অর্থাৎ আউটপুট পাচ্ছি, অর্থাৎ সেখানে ইনপুট সংকেত না থাকলে সেখানে কি হচ্ছে, আউটপুট সংকেত আমি পাচ্ছি, কিন্তু ভোল্টেজ সেখানে অবশ্যই দেওয়া আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া, যখন এ বিটা এর সমান কত হবে, 1 হয়ে যাবে, সমান হচ্ছে 1 হবে, অর্থাৎ ইনপুট সংকেত ছাড়াই কি হবে, আমরা একটা আউটপুট সংকেত পাবো। এবার বলছে অসিলেটর বা স্পন্দক কি জিনিস, যে যন্ত্র ব্যবস্থার সাহায্যে কোনো সমপ্রবাহ বা ডিসি যেটা আছে বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ এসিকে সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেত এসি সিগন্যালে রূপান্তরিত করা হচ্ছে, একে বলে যে স্পন্দক বা প্রকম্পক বলা হচ্ছে। অর্থাৎ ডিসি বা অনিয়ন্ত্রিত এসি কি কম্পাঙ্ককে কি বলছে, সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেতে পরিণত করা হচ্ছে, ঠিক আছে, কম্পাঙ্ক থেকে কম্পাঙ্কে আসছে, ফ্রিকোয়েন্সি টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এই ধরনের জিনিসকে বলা হচ্ছে যে যেটা তৈরি হচ্ছে তাকে বলছে প্রকম্পক বা স্পন্দক। তাহলে এই স্পন্দক যেটা আছে, স্পন্দককে হচ্ছে সক্রিয় ব্যবস্থার উপর বিবেচনা করে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফিডব্যাক স্পন্দক আর একটা হচ্ছে ঋণাত্মক রোধ স্পন্দক। ফিডব্যাক অসিলেটর, ঋণাত্মক রোধ অসিলেটর বলা হচ্ছে। বলছে এই যে স্পন্দকের এবার কম্পাঙ্কের পাল্লা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে উচ্চ কম্পাঙ্কের আর একটা হচ্ছে নিম্ন কম্পাঙ্কের, রেডিও ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর আর একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর। উচ্চ কম্পাঙ্কের স্পন্দকের মধ্যে যে যে জিনিসগুলো স্পন্দক আমরা বা টিউন কালেক্টর, হার্টলে, কলপিটস ইত্যাদি অসিলেটর ব্যবহার করা আছে, যেগুলো আমরা জানি। উচ্চ কম্পাঙ্কের মধ্যে টিউন কালেক্টর, হার্টলে আর কলপিটস এইসব অসিলেটরগুলো আছে। নিম্ন কম্পাঙ্কের অসিলেটর যেগুলো আছে, ফেজ শিফট অসিলেটর, ওয়াইন ব্রিজ অসিলেটর, এসব জিনিসগুলো পরবর্তীকালে হায়ার এডুকেশনে আছে, এখানে আমাদের অতটা আলোচনা নেই, জাস্ট শুধু এটুকুই জেনে রাখলে হবে। এবার হচ্ছে এখানে একটা এলসি ফিডব্যাক স্পন্দক দেখানো আছে, এটা হচ্ছে বিবর্ধক। এখানে কি করা আছে, ফিডব্যাক যে বর্তনী আছে সেটা কি একটা ক্যাপাসিটার আর একটা হচ্ছে তোমার ইন্ডাকটেন্স বা আবেশক লাগানো আছে, ঠিক আছে, ধারক আর আবেশক লাগানো আছে। তাহলে এখানে ফিডব্যাক বর্তনীতে এলসি বর্তনী ফিডব্যাক বর্তনী হিসেবে কাজ করছে। তো এখানে এই যে এলসি বর্তনী আছে সেক্ষেত্রে দেখানো যায় যে ই সমান হচ্ছে হাফ এল আই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2c। এটা কি, এটা হচ্ছে মোট শক্তি, হাফ এল আই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2c। তো এবার যদি সমীকরণটাকে অবকলন করার পর দেখানো যায় যে ডি স্কোয়ার কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস হাফ এল কিউ
এলসি কিউ সমান হচ্ছে 0, কারণ ইটা যদি ধ্রুবক হয় তাহলে ডেরিভেটিভ করলে 0 হবে এবং অবকলন করে দেখানো যায় যে জিনিসটা। এবার এখান থেকে 1/LC এটা কি ওমেগা স্কয়ার, অর্থাৎ ওমেগা স্কয়ার সমান হচ্ছে 1/LC ধরা আছে। এবার দেখো ওমেগা স্কয়ার সমান হচ্ছে 1/LC যদি হয়ে থাকে, আবার আমরা জানি ওমেগা সমান 2πf0 এখানে ধরা হলো, তাহলে এক্ষেত্রে ওমেগার মানটি কি 1/√LC, তাহলে f0 সমান আমি পাচ্ছি কত 1/2π√LC। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কম্পাঙ্ক f0 1/2π√LC স্বকীয় কম্পাঙ্ক বলা আছে। তো এখানে এই যে এলসি ফিডব্যাক অসিলেটর সেটা কি করে বা আমরা আউটপুটে কী পাবো এই জিনিসটা পাবো, কীভাবে পাবো। এবার দেখো এই যে ইনপুট যেটা দিচ্ছে সেটা কি অনেক রকমের অপস্বর থাকছে, ঠিক আছে, অনেক ধরনের তোমার নয়েজ থাকছে। এবার কি করছে এখানে একটি বিবর্তিত হচ্ছে, বিবর্তিত হওয়ার পর এখানে কি হচ্ছে বিভিন্ন ধরনের কম্পাঙ্ক এখানে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যেগুলো f0 কম্পাঙ্কের সাথে মিলছে সেই কম্পাঙ্কগুলো কি হচ্ছে এই যে তোমার ফিডব্যাক যে বর্তনী আছে সে তার মধ্যে দিয়ে আবার ইনপুটে ফিরে যাচ্ছে, কিন্তু বাকি যে কম্পাঙ্ক যেগুলো থাকছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারছে না, সেগুলো কি বাধা দিয়ে দিচ্ছে। তাহলে শুধুমাত্র এখানে কি হচ্ছে f0 যে কম্পাঙ্ক যেটা পেলাম সেগুলোকে কি হচ্ছে আবার বিবর্ধিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে চলে গেল ফিডব্যাক বর্তনীর মধ্যে চলে গেল, আবার এখানে বিবর্ধিত চলে গেল, আবার f0টা কি হলো এর মধ্যে চলে গেল, আবার বিবর্ধিত চলে গেল। তাহলে বাকি যে জিনিসগুলো ছিল অর্থাৎ বাকি যে কম্পাঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকছে না, অর্থাৎ আউটপুটে শুধুমাত্র আমরা f0 অর্থাৎ একটা সুস্থির কম্পাঙ্কই পাচ্ছি। তাহলে ইনপুটে কি ছিল, ইনপুটে বিভিন্ন ধরনের কম্পাঙ্ক বিশিষ্ট ছিল, সেই কম্পাঙ্কগুলো কি যে বিবর্তিত এখানে এলো। এবার এখানে কি হচ্ছে এই যে কম্পাঙ্ক f0 এর সাথে যেগুলো মিলে যাচ্ছে সেগুলো কি হবে ফিডব্যাক বর্তনীর মধ্যে দিয়ে আবার ইনপুটে চলে যাবে, কিন্তু বাকি যে কম্পাঙ্কগুলো আছে সেগুলো কি হচ্ছে এখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে এটাই কি হবে বারবার এখানে এলো বিবর্তিত হলো, আবার এখানে কি হলো বিবর্তিত, আবার বিবর্তিত হতে আউটপুটে কি হবে আমরা একটা সুস্থির কম্পাঙ্ক পাবো, সুস্থির কম্পাঙ্ক। এভাবে কি হচ্ছে এটা এলসি ফিডব্যাক স্পন্দক তৈরি করা হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। এইভাবে বলছে ট্রানজিস্টার বিবর্ধক দিয়ে স্পন্দক, ট্রানজিস্টার দিয়ে কি আছে বিবর্ধক স্পন্দক তৈরি করা হচ্ছে, অসিলেটর তৈরি করা হচ্ছে। তো এখানে পুরো সার্কিট এভাবে দেখানি, মোটামুটি একটা সার্কিট দেখানো হয়েছে। তো ইনপুট দেওয়া হচ্ছে এখানে, এখানে আউটপুট আমরা পাচ্ছি। এই যে জিনিসটা এখানে তোমার হচ্ছে দুটো আবেশক লাগানো আছে, একটা ক্যাপাসিটার আছে, এটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক বর্তনী বলা আছে, ট্যাঙ্ক বর্তনী বলা আছে। এখানে কি এনপিএন ট্রানজিস্টার লাগানো আছে। তাহলে এখানে কি হয়, এখানে কিভাবে কাজ করছে। তো এখানে আমরা একটা জিনিস দেখো যে যখন এই যে ট্রানজিস্টারটাকে লাগানো আছে সি মোড অর্থাৎ কমন ইমিটার কনফিগারেশনে লাগানো আছে, তাহলে এখানে যদি লাগানো থাকে সেটা আমরা জানি ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য হয়ে যায় 180 ডিগ্রি, 180 ডিগ্রি দশা পার্থক্য হলো। এবার দেখো আরও একটা জিনিস, এখানে যে দুটো আবেশক লাগানো আছে ইন্ডাকটেন্স, এই আবেশের ফলে কি হচ্ছে পুনরায় সেই দশা পার্থক্যটি যে 180 ডিগ্রি, তাহলে প্রথমে এইটা একদিকে ছিল এটা একদিকে ছিল 180 ডিগ্রি হলো, এটা এদিকে এটা এদিকে, একে আবার কি করতে 180 ডিগ্রি ঘুরে, তার মানে কি আবার সে ইনপুটের সাথে কি হচ্ছে সমদশায় পরিবর্তন। তাহলে একজন যাচ্ছিল এইদিকে একজন যাচ্ছিল এদিকে, তাহলে কি হলো প্রথমে দুটো আলাদা আলাদা হয়ে গেল। এবার দেখো একে কি করলো 180 ডিগ্রি, তার মানে কি সে আবার ঘুরে এইদিকে চলে গেলো, তাহলে ইনপুট যেটা ছিল তার মতোই আবার চলে এলো। তাহলে ইনপুটের সমদশায় থাকে স্পন্দনের শর্ত পূরণ করে। তাহলে এলসি বর্তনীটি হলো আউটপুট এসি সংকেতের কম্পাঙ্ক নির্ণায়ক বিবর্তক। তাহলে এলসি যে বর্তনী আর সেটাই উচ্চ এলসি বর্তনীতে অবমন্দনহীন পরিবৃত্ত আউটপুট সংকেত পাওয়া যায়, যার কম্পাঙ্ক হচ্ছে 1/2π√LC। তাহলে এখানে আমরা কি করছি স্পন্দক কি করছে অস্থির এসি কম্পাঙ্ক যেটা আছে বা ডিসি যেটা আছে সেটা কি আছে এসি কম্পাঙ্কে পরিণত করছে, ঠিক আছে। এভাবে দুটোভাবে একটা ট্রানজিস্টার দিয়ে করা হচ্ছে আর একটা হচ্ছে এলসি ফিডব্যাক বর্তনীর মধ্যে দিয়ে করা হচ্ছে, অসিলেটর তৈরি করা হচ্ছে। এভাবে কি হচ্ছে অসিলেটর তৈরি করা অর্থাৎ সুস্থির আমরা একটা এসি কম্পাঙ্ক পাই। এখানে আমরা কিছু ম্যাথ দেখব। তো বলেছে প্রদত্ত বর্তনীতে দুটি ডায়োডের সম্মুখবর্তী রোধ হচ্ছে 50 ওহম এবং পশ্চাৎবর্তী রোধ হচ্ছে অসীম। ব্যাটারি ভোল্টেজ কত 6 ভোল্ট, 100 ওহম রোধের মধ্যে প্রবাহের মানটা কত। তাহলে এখানে সার্কিট আমার দিয়ে দিয়েছে, বলছে যে সম্মুখবর্তী অর্থাৎ সম্মুখবর্তী রোধ হচ্ছে 50, দুটোর মধ্যে 50 ওহম, পশ্চাৎবর্তী রোধ হচ্ছে ইনফিনিটি। তাহলে পশ্চাৎবর্তী বলতে এখানে যদি ডায়োডটাকে আমরা কি বিপরীত বায়াসে লাগিয়ে রাখি তাহলে কি হবে তার মধ্যে দিয়ে কোনো রকম প্রভাব হবে না, অর্থাৎ অসীম যেহেতু রোধ হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কি হবে কোনো রকম প্রভাব হবে না। তাহলে এই যে সার্কিটটা আছে এখানে কি বলেছে 100 ওহম, তার মধ্যে দিয়ে প্রবাহটা কতটা সেটাকে বের করতে হবে। তাহলে এখানে প্রথমে দেখি যে দুটো ডায়োড যুক্ত করা সেই দুটো ডায়োড সম্মুখ বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে। তাহলে এখানে কি আছে দেখো এটা রিভার্স বায়াসে,
এটা কি সম্মুখ বায়াস। তাহলে রিভার্স বায়াসে যদি থাকে তাহলে এখান থেকে যে কারেন্টটা এদিকে ফ্লো হবে সেই কারেন্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ফ্লো হতে পারবে না, তার মানে পুরো এই জিনিসটা কি হবে, বাদ, পুরো এই জিনিসটা বাদ। কারণ এর মধ্যে দিয়ে রোধটা কি অসীম অসীম যদি হয় তাহলে কারেন্ট এদিকে ফ্লো করতে পারে না, পুরো কারেন্টটা এদিকে হয়ে এদিকে হয়ে এদিকে চলে আসবে, তাহলে এই জিনিসটা হচ্ছে বাদ। তাহলে এক্ষেত্রে কি হলে কারেন্টটা কি হবে, এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে এইভাবে। তাহলে মাঝখানে এই জিনিসটা বাদ, অর্থাৎ তুল্য যে সার্কিট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এটা মাঝখানে এই যে ডায়োডটা এটা শুধুমাত্র এমনি লাগানো আছে বলতে পারি আমরা। তাহলে এর মধ্যে দিয়ে যাবে কারেন্ট, এর মধ্যে দিয়ে যাবে না। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ যদি আমরা দেখি তাহলে এই দুটো কি শ্রেণীতে আছে, শ্রেণীতে যুক্ত করা আছে, তাহলে শ্রেণীতে যুক্ত করলে তাহলে রেজিস্ট্যান্সটা কত হলো, রোধটা কত 250 ওহম, তাহলে আই সমান হচ্ছে ভি বাই আর, ভি হচ্ছে 6, 250। তাহলে কি হবে, কারেন্ট আমি এত অ্যাম্পিয়ার পেয়ে যাব, ঠিক আছে, কারেন্ট আমি এত অ্যাম্পিয়ার পেয়ে যাব। আবার এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলছে বর্তনীতে প্রবাহের মানটা আমাকে নির্ণয় করো, প্রবাহের মানটা হচ্ছে নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা আমার রিভার্স বায়াসে থাকবে তার মধ্যে দিয়ে কোনো রকম কোনো কারেন্ট যাবে না, রিভার্স বায়াসে থাকলে, রিভার্স বায়াসে থাকলে কি হচ্ছে, রোধটা অসীম হয়েছে, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে, আমরা সেটাও পড়েছি। তাহলে রিভার্স বায়াসের মধ্যে যেটা আছে রিভার্স, তাহলে এর মধ্যে দিয়ে কোনো পারমানেন্ট প্রবাহ যাবে না, তাহলে এই ডায়োডটাকে আমি কি করে বাদ দেবো। তাহলে তুল্য যদি দেখি আমরা তাহলে শুধুমাত্র এই ডায়োডটা থাকবে, ঠিক আছে, এই ডায়োডটা শুধুমাত্র থাকলো। তাহলে কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, তাহলে এদিক দিয়ে, তাহলে এখানে তুল্য রোধ যদি আমরা দেখি সেটা কত 40-10-50 হবে, ভি আই সমান হচ্ছে ভি বাই আর, তাহলে এত অ্যাম্পিয়ার আমি পাবো, এত অ্যাম্পিয়ার আমি পাবো। এভাবে জিনিসগুলো করতে হবে, অর্থাৎ রিভার্স বায়াসে থাকলে তার মধ্যে দিয়ে কোনো রকম প্রবাহ যাবে না, সম্মুখ বায়াসে থাকলে তার মধ্যে দিয়ে প্রবাহ যাবে। এবার দেখি তার পরের অঙ্কটা কি বলছে, যে এত ভোল্ট 15 ভোল্ট বৈকল্য বিভাজন অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ একটি জেনারেল ডায়োডকে কি করছে, একটি বিভব নিয়ন্ত্রক বর্তনীতে যুক্ত করা হচ্ছে, ডায়োডটির মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত, অর্থাৎ এই ডায়োডটা কি করে, আমরা জানি জেনারেল ডায়োডকে কিসে রাখা হয়, রিভার্স বায়াসে লাগানো হয়। তাহলে ডায়োডের মধ্যে তড়িৎ প্রবাহমাত্রা কত, ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কত, এখানে কত 1 কিলো ওহম দেওয়া আছে। এবার দেখো এখানে যে 1 কিলো ওহম দেওয়া আছে, তাহলে এখানে কি ভোল্টেজ, এখানে কি দুই প্রান্তে বিভব প্রভেদ কত 15 ভোল্ট, কারণ কি জেনারেল ডায়োডটা কত 15 ভোল্টে আছে, তাহলে এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাবে, তাহলে সেটা এখানে প্রথমে কি বের করতে হবে সেটা বের করা আছে, 15 ভোল্ট বাই 1 কিলো ওহম, 1 কিলো ওহম মানে 10³ ওহম, তাহলে সেটা এত অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটা কি করা আছে মিলিতে নিয়েছে, তাহলে 10³ এত মিলি অ্যাম্পিয়ার, 10³ গুণ করা আছে, এটা পেলাম। তারপরে এবার দেখবো 250 ওহম, 250 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ কত, দুই প্রান্তে বিভব প্রভেদ কত, এখানে 15 ভোল্ট, এখানে কত 20 ভোল্ট, তাহলে এখানে আর এখানের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে, ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে 250 ওহমের মধ্যে 20 - 15, তাহলে কত 5 ভোল্ট, তাহলে এই যে 250 ওহম রেজিস্ট্যান্সটা আছে তার মধ্যে ভোল্টেজ ড্রপটা কত 5 ভোল্ট, 5 ভোল্ট। প্রথমে এর মধ্যে দিয়ে কত যাচ্ছিল, এই দুই প্রান্তে বিপরীতে 15 ভোল্ট, কারেন্ট কত পেয়ে গেলাম। এখন দেখো এইখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এদের দুজনের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, সেটা কত আমি পেলাম 5 ভোল্ট। এখন দেখো 250 ওহম রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা কত হবে, ভি বাই আর করবো, ভিটা কত 5, আইটা কত, আরটা কত 250, তাহলে এত অ্যাম্পিয়ার, এটাকে মিলিতে নিয়ে গেলাম। তাহলে এবার কি হচ্ছে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা কত যাচ্ছে, তাহলে এখানে একটা যাচ্ছিল, এর মধ্যে এদিকে একটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রাটা কত 20, এটার মধ্যে দিয়ে এখানে 20 যাচ্ছিল, ঠিক আছে, এর মধ্যে 20 যাচ্ছে, এখান থেকে এদিকে একটা ভাগ হয়ে গেছে, এখান থেকে এদিকে একটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে ভোল্টেজ ড্রপ আমরা পেলাম 5 ভোল্ট এখানে কাজ করছে, তাহলে এই যে কারেন্টটা এদিকে যাচ্ছিল সেটা এদিকে একটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে আমি কত পাচ্ছি, এর মধ্যে দিয়ে হচ্ছে তোমার 15, এর মধ্যে দিয়ে 15, এর মধ্যে দিয়ে হচ্ছে 20, তাহলে বাকিটা এর মধ্যে দিয়ে কত 20 - 15 করলে 5 মিলি অ্যাম্পিয়ার আমি পাচ্ছি। তাহলে এরকম ধরনের ছোটো ছোটো কোশ্চেন যদি পরীক্ষায় থাকে তাহলে সেগুলো আমরা আশা করে করতে পারবো। আর বাকি যে জিনিসগুলো দেওয়া আছে অসিলেটর কি, বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি, তারপর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক শর্ত কি, এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে এবং পরীক্ষার ক্ষেত্রে করতে হবে।